বন্ধুরা, আমার নাম লাবনী আক্তার লিজা। বাড়ির সবাই আমাকে লিজা নামে ডাকে। আমার বাড়ি কুমিল্লাতে। এখন আমার বয়স 21 বছর। আমি আজকে তোমাদেরকে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। ঘটনাটি হয়েছিল আমার নিজের মামার সাথে, যেখানে আমার জীবনের সর্বপ্রথম এত বড় সর্বনাশ করেছিল আমার মামা। আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছিল। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাই। 2 সপ্তাহের জন্য গ্রীষ্মের ছুটি পেয়েছিলাম। মামার বাড়িতে অনেক মজা করা যাবে এই ভেবে আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম। খুব আনন্দ হবে সেখানে, তাই মনে মনে খুব উল্লসিত ছিলাম। অন্যান্য সময় মামার বাড়ি গিয়ে বেশি দিন থাকতাম না। আমরা মামা, মামি, আমি এবং আরও অন্যরা সবাই মিলে খুব আনন্দে দিন কাটত। খুব মজা হতো সেখানে। যাই হোক, প্রথম দিন মামার বাড়িতে খুব আনন্দ উল্লাস করে আমি যখন রাতে শুতে যাব, ঠিক সেই সময় মামা আমাকে ডাক দিয়ে বলল, মা লিজা, তোর মামি খুব অসুস্থ। জানি না কি হয়েছে। সকাল থেকে মাথা নাকি প্রচণ্ড ব্যথা করছে। বিছানা থেকে উঠতেই পারছে না, আর এদিকে আমি সারাদিন কাজ করে এসেছি। আমার শরীরটা ম্যাজ করছে। গত পরশু আমি কবিরাজের বাড়ি গিয়েছিলাম। কবিরাজ আমাকে এই তেলটা দিয়ে বলল যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে ঘুমাবেন। তবে তেলটি যাকে দিয়ে দেবেন তাকে বলবেন অবশ্যই তেলটি যেন প্রথম এসে নাক দিয়ে শুকে নেয়। তারপর সে আপনার এখানে তেলটি দিয়ে যাতে খুব ভালোভাবে মালিশ করে দেয়। মা লিজা, গতকালকে আমি তোমার মামিকে দিয়ে এইভাবে তেলটা মালিশ করে নিয়েছিলাম, কিন্তু আজকে তো আর পারতেছি না, কারণ আজকে তোমার মামা খুবই অসুস্থ। এখন তুমি যদি কিছু মনে না করো তাহলে দয়া করে আমার এখানে তেলটি দিয়ে একটু মালিশ করে দাও। পিছন দিকে তো আর আমি একা একা মালিশ করতে পারি না, তাই তোমার সহযোগিতা আমার খুব প্রয়োজন। মামার মুখ থেকে এরকম ধরনের করুণ কথা শুনে আমি মামার এখানে এই তেল দিয়ে মালিশ করতে রাজি হয়ে গেলাম। কোনো দ্বিধা করলাম না, কারণ সে তো আমার আপন মামা। তারপর আমি যখন মালিশ শুরু করতে যাব তখন মামা বলল, মা লিজা, সর্বপ্রথম তুমি এই তেলটাকে আগে শুকে নাও। তারপর 2-3 মিনিট পর কবিরাজ মশাই বলেছেন আমার শরীরে মালিশ করার জন্য। আমি মামার কথা অনুযায়ী তেলটাকে কিছুক্ষণ শুকলাম। শুকার সাথে সাথে আমি অনুভব করলাম যেন আমার সমস্ত মাথা ঝাঁকি দিয়ে উঠেছে, সমস্ত শরীরটা ঝাঁকি দিয়েছে। কেমন জানি একটা ঝাঝালো ভাব আমার কাছে লাগল। তাতে আমি কিছু মনে করিনি। আমি ভাবলাম হয়তো এটা এই তেলের একটা অন্যরকম পাওয়ার। এরপর আমি তেলটাকে আমার ডান হাতে নিলাম। এরপর মামার পিছনের দিক থেকে, মানে যে জায়গায় ব্যথা অনুভব করে সে জায়গায় দিতে শুরু করলাম। মামা খুব আরাম পাচ্ছিল মনে হচ্ছে। মামা বললা, মা লিজা, তুই তো খুব ভালো করে মালিশ করতে পারিস। এত সুন্দর মালিশ তুই শিখেছিস কোথা থেকে? আমি বললাম, মামা, আমার বাবারও এরকম ধরনের ব্যথা হতো। আমি ছোটবেলায় বাবাকে এভাবে মালিশ করে দিতাম আর বাবাও অনেক আরাম পেত। আসলে আমি বাবার কাছ থেকেই এরকম সুন্দর করে মালিশ করা শিখেছি। মামা আমার কথা শুনে মুচকি হাসি দিল আর বলল, খুব ভালো। আচ্ছা ঠিক আছে লিজা মা, তাহলে আমাকে একটু ভালো করে মালিশ দাও, আমিও তোমার মালিশ পেয়ে অনেক আরাম পাচ্ছি। একেবারে চোখে ঘুম চলে আসছে। মামার মুখ থেকে এরকম ধরনের প্রশংসা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম, আর মামার ওখানে মালিশ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যাচ্ছিলাম, কারণ মামা আমার খুব প্রশংসা করছিল। আমার দুষ্টু বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে রাখি, মেয়েদেরকে কোনো কাজে যদি প্রশংসা করা হয় তাহলে সেই কাজে কিন্তু মেয়েদের আগ্রহ অনেকটা বেড়ে যায়। তাই আমার অবস্থাও ঠিক সেরকমই হয়েছিল। মামার মুখ থেকে প্রশংসা আরও বেশি পাওয়ার জন্য মামাকে খুব ভালোভাবে মালিশ দিতে শুরু করলাম। এভাবে মামাকে প্রায় 10-12 মিনিট মালিশ দেওয়ার পর আমার কেমন জানি লাগছিল। মাথাটা কেমন জানি আমার হঠাৎ করে ঘুরে যাচ্ছিল। বুঝতে পারলাম না কি হচ্ছে। মাথাটা একটা চক্কর মেরে উঠতেই আমি মামার ওখানে শুয়ে পড়লাম। তারপর যে কি হলো আসলে আমার কোনো জ্ঞান ছিল না। কিন্তু এটা যে মামার একটা বড় রকমের চক্রান্ত ছিল তা আমি বুঝতে পারিনি। এই তেলের মধ্যে হয়তো এমন কিছু মিশিয়েছিল যে কারণে 10-12 মিনিট পর আমি এভাবে পড়ে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খারাপ কিছু করেছে আর আমার নিচের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না তখন কি করব। হঠাৎ করে আমার এরকম অবস্থা কি করে হলো? যাই হোক, মামা আমাকে অনেক আদর করত আর অনেক ভালোবাসে ছোটবেলা থেকেই। কিন্তু মামাকে তো আমি কখনো সন্দেহ করতে পারি না। সে তো আমার বাবার সমতুল্য। আমার বাবার চাইতেও আমার মামা আমাকে অনেক বেশি আদর করত।
আর সবচেয়ে বড় কথা হলো আমি যখন মামাকে তেল দিতে গিয়েছিলাম মানে মালিশ করতে গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি মামাকে মালিশ দিচ্ছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে শুয়ে আছি আর মামা মামার রুমে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে আমি সঠিকটা আন্দাজ করতে পারছিলাম না, মনে করতে পারছিলাম না রাতে ঘুমানোর পূর্বে আমার সাথে কি হয়েছিল। আমি সেটা ভুলে গিয়েছিলাম, আর তাছাড়া তখন আমার বয়সও ছিল খুবই কম, মাত্র 14 বছরের মাথায় আমার এত কিছু বোঝার ক্ষমতাও ছিল না। আমার মামার বাড়িতে আমি প্রায় 17 দিন ছিলাম। 17 দিনের মধ্যে আমার সাথে 17 দিনই এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথম দিন তো আমি ভেবেছিলাম হয়তো আমি সেটা কোনো দুঃস্বপ্ন দেখেছি, বা রাতের বেলায় আমার স্বপ্নে কিছু হয়েছে যে কারণেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনেও আমি দেখলাম আমার একই অবস্থা, আর আস্তে আস্তে মামির শরীর আরও অসুস্থ হয়ে পড়ল। কিন্তু প্রতিদিনই মামা আমাকে দিয়ে এভাবে প্রথমে মালিশ করানোর নামে এই তেল নাকে শুকাতেন। তারপর কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারিয়ে ফেলতাম আর কিছুই বুঝতে পারতাম না। তারপর আমার সাথে অদ্ভুত ধরনের কিছু হতো। আমি সকালে কিছু বলতে পারতাম না, মনে করতে পারতাম না। শুধু এটুকুই বুঝতে পারতাম যে রাতে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করেছে, তা আমার এলোমেলো অবস্থা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার প্রায় 8-10 দিন হয়ে গেল। প্রতিদিন আমি এভাবে মামাকে তেল মালিশ করতে যাই, তারপর আমার জ্ঞান চলে যায়। তারপর আমার সাথে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। আর তখন তো আমি খুব ছোট ছিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার অবস্থা একেবারে খারাপ। আমার সব কিছু এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করে। প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের বাজে আচরণ করে? আমি কিছুই বুঝতে পারছিলাম না, কি করব ভেবে কোনো কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো, আজকে আমি দেখব কে আমার সাথে এরকম করে, কার এত বড় সাহস। আর তাছাড়া মামার বাড়িতে মামা আর মামি ছাড়া অন্য কেউ তো নাই, তাহলে আমার সাথে কে এরকম আচরণ করে? আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না, আর মামা আমার সাথে এরকম আচরণ করবে তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চিন্তা করলাম আজকে যেভাবেই হোক এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে, জানতে হবে কে আমার সাথে প্রতিদিন এরকম ধরনের আচরণ করে। পরের দিন রাতের বেলায় মামা যখন আমাকে ডাকল তার ওখানে তেল দিয়ে মালিশ দিয়ে দেওয়ার জন্য, তারপর মামা যখন বলল তেলটা আগে শুকে নিতাম, আমি একটু চালাকি করে আমার নাকের ভেতরে তুলা দিয়ে দিলাম। এমনভাবে তুলা লাগিয়েছিলাম যাতে ওই ওষুধের যে পাওয়ার ওষুধের ক্ষমতা সেটা আমার নাকের ভিতর দিয়ে কখনো আমার ভিতরে না যেতে পারে। আর যদি না যেতে পারে তাহলে আমি আর অজ্ঞান হব না। তাহলে আমি বুঝতে পারব প্রতিদিন কি আমার সাথে এরকম ধরনের নোংরামি আর বাজে আচরণে মেতে ওঠে। মনের মধ্যে অনেক রাগ, আমার অগোচরে সে আমার এত বড় সর্বনাশ করছে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু সে দিন যখন মামার ওখানে তেল দিয়ে মালিশ করতে যাই, তখন আর আমি অজ্ঞান হইনি, কারণ এই তেলের মধ্যে যে গ্যাসটা ছিল সেটা আমার ভেতরে ইফেক্ট করতে পারেনি। তারপরেও আমি পূর্বের মতো ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে সরিয়ে আমাকে শুইয়ে আস্তে আস্তে তার রুমে চলে গেল। আমি অবাক হতে লাগলাম যে মামা তো আমার এখান থেকে আমাকে সুন্দর করে শুইয়ে তারপর চলে গেল। তাহলে সকালে ঘুম থেকে উঠে আমার এরকম অবস্থা হয় কেন? ভাবলাম আজকে সারা রাত জেগে থাকব, দেখব আমার সাথে কি হয়। চিন্তা করতে করতে কোনো ঘুম আসছিল না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার সাথে কি হয় তাহলে? বন্ধুরা, ভিডিও মাঝখানে তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য রাত জেগে খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মামা তো আমাকে কিছু করল না, তাহলে কে আমার সাথে এরকম করে? এসব ভাবতে ভাবতে ঘণ্টাখানেক পরেই দেখলাম আস্তে আস্তে কি যেন দরজা খুলল। দরজা খুলে আমার কাছে আসল, আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে একটা ফু দিল। তারপরেও আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সবকিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার মান সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 14 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে, ভয় আমার ভিতরটা কেঁপে উঠছিল।
যখন লোকটি আমার এখানে তার একটু দিবে তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। লাইটটা অন করার সাথে সাথে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো আমি আকাশ থেকে মাটিতে লুটিয়ে পড়লাম। অর্থাৎ আমার নিজের মামা আমার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রাগে করে আমাকে খুব তিরস্কার করতে শুরু করলাম আর খুব দুঃখ প্রকাশ করলাম। মামাকে বলতে লাগলাম, তুমি আমার আপন মায়ের ভাই আর তুমিই আমার সাথে এরকম কাজটি করবে তা আমি কল্পনাই করতে পারিনি। এই বলে আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মামা মাথাটা নিচু করে আমার ওখান থেকে চলে আসলো। সেদিন রাত পেরিয়ে সকাল হলে আমি আমার মামার এখানে গেলাম। মামা আমাকে দেখে খুব হাসি খুশি করছিল। মনে হচ্ছিল না যে সে রাতে আমার সাথে এরকম ধরনের একটা জঘন্য কাজ করে। তার এই আচরণ দেখে আমি অনেকটা হতবাক হয়ে যাই। ভাবলাম আমার মামা এত খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে লাগল। এক পর্যায়ে আমি মামার সামনে কেঁদে দিলাম। আমার কান্না দেখে মামা খুব বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করল, মা লিজা, তোমার কি হয়েছে, তুমি কাঁদছ কেন? মামার এরকম আহ্লাদের কথা শুনে আমার কাছে আরও বিরক্তিকর লাগছে। এক পর্যায়ে আমি মামাকে বলতে বাধ্য হলাম যে মামা, তোমার বাহিরে এক রূপ আর ভিতরে আরেক রূপ। তুমি আমার সাথে যা করেছ তা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। আমার কথা শুনে মামা খুব অবাক হয়ে গেল আর বলল, মা লিজা, এসব তুমি কি বলছ? আমি তোমার সাথে কি করেছি? তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তখন আমি বললাম, আমি যখন ঘুমিয়েছিলাম তুমি রাতে আমার সাথে জঘন্য আচরণ করনি। মামা বলল, কি বলছো লিজা? আমি রাতে তোমার ঘরে যাব কেন? মামার কথা শুনে আমি আরও অবাক হয়ে যাই। ভাবলাম, কি হচ্ছে আমার সাথে? আমি স্পষ্ট যেখানে মামাকে দেখতে পেলাম সেখানে মামা এখন অস্বীকার করছে। আজকে তাহলে পুরো বিষয়টি আমি ভালো করে দেখব। বরাবরের মতো যখন রাত হল তখন আমার সাথে সেই রকম ধরনের ঘটনা ঘটতে যাবে। সেই মুহূর্তে আমি আমার রুম থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মামাই আমার রুমে ঢুকছে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম লোকটি যখন আমার রুমে গিয়ে প্রবেশ করল তখন আমি খুব তাড়াহুড়া করে মামার রুমে চলে গেলাম। মামা রুমে চলে গিয়ে দেখি মামা তার রুমে ঘুমিয়ে আছে। তখন আমার মনের ভিতর অনেকটা ভয় কাজ করছিল। ভাবলাম, আমাকে আমি নিজের চোখে দেখে আসলাম আর মামা তার রুমে ঘুমিয়ে আছে, তাহলে সেই লোকটিকে দেখতে তো হুবহু আমার মামার মতোই দেখা যায়। ঘটনাটি দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার মামাকে ঘুম থেকে গিয়ে ডেকে তুললাম আর পুরো ঘটনাটি আমাকে বিস্তারিত বললাম। তারপর মা বলল, মা লিজা, এই জন্য তুই আমার সাথে এরকম ধরনের আচরণ করতি, তাই না? আমি বললাম, হ্যাঁ মামা। মামা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারল। বোঝার পর মামা বলল, আগামী কালকে আমি তোমাকে কবিরাজ বাবার কাছে নিয়ে যাব। হয়তো তোমার সাথে কোনো অপশক্তি রাত্রে বসবাস করে, তোমার সাথে আমার রূপ ধরে জঘন্যতম কাজ করে, আর এই অপশক্তি তোমার ক্ষতি করার চেষ্টা করছে। পরের দিন সকালে মামা এক কবিরাজ বাবার কাছে আমাকে নিয়ে গেল। কবিরাজ বাবা আমাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর আমার মামা বলল, তোমার ভাগ্নের সাথে এক দুষ্টু জিন বসবাস করে এবং প্রতিদিন রাতে তার সাথে খুব বাজে আচরণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমার ভাগ্নের সাথে এই ঘটনাটি ঘটায় তোমার রূপ ধরে। তারপর কবিরাজ বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর মামা বলল, কবিরাজ বাবা, আমাদের এখন করণীয় কি? তারপর কবিরাজ বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি 7 দিন চিকিৎসা করে তাকে ভালো করে ফেলতে পারব। তুমি তোমার ভাগ্নিকে 7 দিন ফজরের নামাজের পরপরই অন্ধকার থাকা অবস্থায় আমার কাছে নিয়ে আসবে। তারপর পুরো 7 দিন চিকিৎসা করার পর আমার মধ্যে আর এরকম ধরনের কোনো কিছু লক্ষণ আমি দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম। কবিরাজ বাবা আমাকে একটি তাবিজ দিয়েছিল, তাবিজটি অনেক শক্তিশালী ছিল বটে। যতক্ষণ এই তাবিজ ছিল ততক্ষণ আমার মধ্যে কোনো অপশক্তি আর কাজ করতে পারিনি। বন্ধুরা, তোমাদের দোয়ায় এখন আমি পুরোপুরি সুস্থ, এখন আমি খুব ভালো আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, পৃথিবীতে হয়তো এরকম কিছু অদ্ভুত ব্যাপার আছে যে ব্যাপারগুলো ডাক্তার বা অন্য কোনো চিকিৎসায় তাদের কিছুই করতে পারে না। এরা এক ধরনের অপশক্তি, হয়তো এটাও বিধাতার কোনো এক সৃষ্টি, যা কোনো না কোনো কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় আমরা হয়তো এসব বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য মনে করে এড়িয়ে চলি, কিন্তু বাস্তবতা যে কখন কার জীবনে কোনটা সত্য হয়ে দাঁড়ায় তা কখনো বোঝা যায় না। আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত
প্রত্যেকটি ছোটখাটো বিষয়ে সিরিয়াস ভেবে নেওয়া। তাহলে হয়তো আমাদের জীবনে এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এমন নতুন গল্প উপহার দিব। তাই তোমাদের দুটি পায়ে ধরে অনুরোধ করছি, তোমরা যদি এরকম ধরনের মজার মজার গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।